হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদিজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে ভারত সরকারের বিভাগসমূহ, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব রাজ্যপাল অর্থাৎ গভর্নর তার সম্পর্কে। এর আগের ক্লাসে কিন্তু আমি চতুর্থ অধ্যায় থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এদের সম্পর্কে আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, দেখো তোমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে সরকারের বিভাগসমূহ। তাহলে সরকারের কয়টি বিভাগ? তিনটি বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। আর আমাদের যে দেশ, এই দেশে কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার দেখা যায় বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয়। যুক্তরাষ্ট্রীয় সরকার বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কিন্তু দেখা যায়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা মানে যেই রাষ্ট্রের মধ্যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টিত রয়েছে। ঠিক আছে, যেই রাষ্ট্রের মধ্যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টিত রয়েছে সেটাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। যেমন ভারতের মধ্যে কেন্দ্র সরকার আছে, আবার রাজ্য সরকার আছে, তাই না? তাহলে কেন্দ্রীয় যে শাসন ব্যবস্থা, সেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মধ্যে প্রধানমন্ত্রী আর যে রাষ্ট্রপতি আলোচনা করা হয়ে গেছে। আর তোমাদের সিলেবাসের মধ্যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মধ্যে এই দুটি টপিকই দেওয়া আছে। উপরাষ্ট্রপতি দেওয়া নেই, এর জন্য আলোচনা করিনি। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সম্পর্কেও আলোচনা সিলেবাসে দেওয়া নেই, তাই আলোচনা করিনি। ঠিক আছে, অনেক বইয়ে দেওয়া আছে, কিন্তু যেহেতু তোমাদের বোর্ডের থেকে যেই সিলেবাস দেওয়া হয়েছে, ঠিক আছে, সেখানে সংশোধিত সিলেবাসের মধ্যে দেওয়া নেই, তার জন্য অযথা পড়ে লাভ নেই। ঠিক আছে, যেহেতু সময় তোমাদের খুবই কম, যেগুলি বোর্ডের থেকে দিয়েছে সিলেবাস সেই টপিকগুলি শুধু পড়বে। তাহলে কেন্দ্র সরকারের আন্ডারে তোমাদের সিলেবাসে আছে পিএম, প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট। আর নেক্সট হচ্ছে রাজ্য সরকার। রাজ্যের যে শাসন বিভাগ তার মধ্যে পড়ে হচ্ছে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী অর্থাৎ চিফ মিনিস্টার। ঠিক আছে, তারপরে রাজ্যের যে মন্ত্রী পরিষদ আছে তা, তারপরে রাজ্যেরও যে আমলা আছে তারা। তাহলে এই নিয়ে রাজ্যের শাসন বিভাগ গঠিত। বোঝা গেল? তাহলে কেন্দ্রের শাসন বিভাগ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তাছাড়া যে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ, তাছাড়াও যে অনেক আমলা আছে। আমলা বলতে যে স্থায়ী কার্যনির্বাহী হিসেবে যে প্রশাসকরা থাকেন তারা। আর রাজ্য সরকারের মধ্যে পড়ে রাজ্যের শাসন বিভাগের মধ্যে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, আর তারপরে রাজ্যের যে মন্ত্রিসভা তারা, আর অন্যান্য যে স্থায়ী কার্যনির্বাহী তারা। তাহলে এখন আজকে রাজ্যপাল সম্পর্কে আলোচনা করব। তাহলে এটা দেখো, তাহলে এখন দেখো যে যোগ্যতা, কোনো ব্যক্তি যদি আমাদের একটা স্টেটের, একটা রাজ্যের যদি রাজ্যপাল হতে চায় তাহলে তার কি যোগ্যতা থাকা উচিত? দেখো টোটাল 4টা যোগ্যতা আছে। ফার্স্ট হচ্ছে তাকে ভারতের নাগরিক হতে হবে। ভারতের নাগরিক হতে হবে প্রথম যোগ্যতা। ঠিক আছে, সব ক্ষেত্রেই রাষ্ট্রপতি হও, উপরাষ্ট্রপতি হও, প্রধানমন্ত্রী হও, সব ক্ষেত্রেই ভারতের নাগরিক হতে হবে। এটা তো সব জায়গায় লেখা থাকেই। নেক্সট যোগ্যতা হচ্ছে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে তাকে। ঠিক আছে, কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে 2 নম্বর যোগ্যতা। 3 নম্বর যোগ্যতা হচ্ছে যে তিনি কেন্দ্র বা রাজ্য আইনসভার সদস্য হতে পারবেন না। ঠিক আছে, কেন্দ্র বা রাজ্য আইনসভার সদস্য হতে পারবেন না। ঠিক আছে, যদি তিনি কেন্দ্র বা রাজ্য আইনসভার সদস্য হন তাহলে পদত্যাগ করতে হবে। ঠিক আছে, সেখান থেকে রিজাইন দিতে হবে, তারপরে সে রাজ্যপাল হতে পারবে। কেন্দ্র বা রাজ্য আইনসভা মানে, কেন্দ্র আইনসভা মানে পার্লামেন্ট অর্থাৎ লোকসভা বা রাজ্যসভার যদি সদস্য হয়ে থাকে তাহলে কিন্তু হবে না। আর রাজ্য আইনসভা মানে বিধানসভা আর বিধান পরিষদ, এর যদি দুটির মধ্যে কোনো পক্ষের যদি সদস্য হয়ে থাকে তাহলে কিন্তু হবে না। আর 4 নম্বর যোগ্যতা হচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো লাভজনক পদে থাকা যাবে না। ঠিক আছে, কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো
লাভজনক পদে থাকা যাবে না। ঠিক আছে, তাহলে এই চারটি যোগ্যতা মনে রাখবে। তাহলে 2 মার্কসের কোশ্চেন আসতে পারে তোমাদের, যেহেতু এই অধ্যায় থেকে 2 মার্কসের কোশ্চেন আসবে, তাই 2 মার্কসের জন্য এগুলি আসতে পারে যে ভারতের একটি রাজ্যের রাজ্যপাল যদি কেউ হতে চায় তাহলে তার যোগ্যতা কি কি, এই চারটি লিখে দেবে। বোঝা গেল? এবার দেখো যে নিয়োগ, ভারতের কোনো একটা রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করে থাকেন, তাহলে মনে রাখবে যে রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকেন। হয়ে গেল। এখন শপথ গ্রহণ কে করান? রাষ্ট্রপতি তো নিয়োগ করলেন, এখন শপথ গ্রহণ অর্থাৎ শপথ বাক্য কে পাঠ করান? রাজ্যপালকে। মনে রাখবে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। এটা একটু মনে রাখবে যে নিয়োগ করেন রাষ্ট্রপতি, কিন্তু তাকে শপথ বাক্য পাঠ কিন্তু রাষ্ট্রপতি করান না, তাকে শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যের, অর্থাৎ যেই রাজ্যের তিনি রাজ্যপাল হবেন সেই রাজ্যের যে হাইকোর্ট আছে, সেই হাইকোর্টের যে প্রধান বিচারপতি আছে তিনি কিন্তু তাকে শপথ বাক্য পাঠ করান। ঠিক আছে, তাহলে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি বুঝা গেল? যেমন যদি আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে সিভি আনন্দ বোস। ঠিক আছে, সিভি আনন্দ বোস ইনি হচ্ছেন বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল। তাহলে এই যে সিভি আনন্দ বোস বর্তমানে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল আছেন, তাকে তো নিয়োগ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কিন্তু শপথ বাক্য কে পাঠ করিয়েছিলেন তাকে? আমাদের যে রাজ্য আছে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের যে হাইকোর্ট আছে কলকাতা হাইকোর্ট, সেই কলকাতা হাইকোর্টের যে প্রধান বিচারপতি তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করিয়েছিলেন তাকে। এটা একটু মনে রাখবে। কে করিয়েছিলেন নামটাও তো আসে না, কিন্তু যদি কোশ্চেন আসে যে রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান, তাহলে লিখবে শুধু যে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। নেক্সট হচ্ছে কার্যকাল, মনে রাখবে 5 বছর। তারপরে বিশেষাধিকার, দেখো রাজ্যপালের না কিছু বিশেষাধিকার আছে, অর্থাৎ বিশেষ অধিকার। কি অধিকার বিশেষ? যে 1 নম্বর এই 2 মার্কসের আসতে পারে তোমাদের যে রাজ্যপালের 2টি বিশেষাধিকার উল্লেখ করো। তাহলে আমি বলে দিচ্ছি 1 নম্বর বিশেষাধিকার কি, যে তিনি যতদিন শপথে বহাল থাকবেন, অর্থাৎ সিভি আনন্দ বোস যেমন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আছেন, তাহলে যতদিন তিনি তার পদে আসীন থাকবেন ততদিন আর কি তিনি কি কি কাজ করবেন তার জন্য কিন্তু তাকে আদালতের কাছে জবাবদিহি করতে হবে না। তিনি কি কার্য সম্পাদন করছেন না করছেন তার জন্য কিন্তু আদালতকে জবাবদিহি করা যাবে না আদালতের কাছে। নেক্সট 2 নম্বর হচ্ছে যে যতদিন রাজ্যপাল তার পদে আছেন ততদিন তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। বুঝা গেল? ফৌজদারি মামলা অর্থাৎ খুন, মার্ডার, এই যে রেপ কেস এগুলি যে আছে না, এরকম কোনো কেস কিন্তু তার বিরুদ্ধে আনা যাবে না যতদিন তিনি পদে আছেন। বুঝা গেল? এবার দেখো যে স্বেচ্ছাধীন ক্ষমতা, ভারতের কোনো একটা রাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা থাকে। স্বেচ্ছাধীন ক্ষমতা কি? দেখো এই স্বেচ্ছাধীন ক্ষমতায় বলা হয়েছে যে এমনিতে কিন্তু রাজ্যপাল হচ্ছে একটা রাজ্যের নিয়মতান্ত্রিক শাসক। কেমন শাসক? নিয়মতান্ত্রিক শাসক। ঠিক আছে, 2 প্রকার শাসক হয়, একটা নিয়মতান্ত্রিক শাসক আর একটা হয় হচ্ছে প্রকৃত শাসক। দেখো কেন্দ্রের ক্ষেত্রে, ঠিক আছে, কেন্দ্রের ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে প্রকৃত শাসক আর রাষ্ট্রপতি হচ্ছেন নিয়মতান্ত্রিক শাসক। ঠিক তেমন একটা রাজ্যের মধ্যে রাজ্যপাল হচ্ছে নিয়মতান্ত্রিক শাসক আর প্রকৃত শাসক হচ্ছেন মুখ্যমন্ত্রী। বোঝা গেল? যেহেতু আমাদের রাষ্ট্র একটা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা দেখা যায় আমাদের রাষ্ট্রের মধ্যে, তাহলে সেই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে যেহেতু ক্ষমতা রাজ্য এবং কেন্দ্রের মধ্যে বণ্টিত রয়েছে, তাহলে রাজ্যের শাসন বিভাগের মধ্যে মুখ্যমন্ত্রী প্রকৃত শাসক আর মুখ্যমন্ত্রী এবং তার যে মন্ত্রিপরিষদ তাদের নির্দেশে রাজ্যপাল কাজ করে থাকেন। এমন কেন্দ্রের মধ্যেও এমন হয় যে প্রধানমন্ত্রী এবং তার যে মন্ত্রিপরিষদ আছে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ
তাদের আর কি পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কার্য সম্পাদন করে থাকেন। ঠিক আছে, তাহলে কিন্তু তাছাড়াও একটা রাজ্যের মধ্যে রাজ্যপালের কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা থাকে, অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রী এবং তার যে মন্ত্রিসভা আছে তাদের পরামর্শ অনুযায়ী তো সবসময় চলবেই, তাছাড়াও নিজের ইচ্ছা অনুযায়ী কিন্তু তিনি কার্য সম্পাদন করতে পারেন। তাহলে সেই যে রাজ্যপালের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের কথা না মেনে, ঠিক আছে, অর্থাৎ তাদের পরামর্শ না মেনে নিজের স্বেচ্ছায় কোনো কার্য সম্পাদন করাকেই বলা হয় তার স্বেচ্ছাধীন ক্ষমতা। যেমন ধরো একটা রাজ্যের মধ্যে এমন যদি অবস্থা সৃষ্টি হয় যে সংবিধান অনুযায়ী সেই রাষ্ট্রটা আর কি সেই রাজ্যটা পরিচালনা করা যাচ্ছে না, সেই রাজ্যে আর কি শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দিয়েছে, তাহলে তখন কি করতে পারে? তখন রাজ্যপাল রাষ্ট্রপতিকে রিপোর্ট পেশ করতে পারে বা রিপোর্ট দিতে পারে যে এখানে 356 নং ধারা অনুযায়ী রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা ঘোষণা করা হোক। তাহলে এই বিষয়ে রিপোর্ট দিতে পারে। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের পরামর্শের কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? এছাড়া কোনো যদি বিল আসে রাজ্যপালের কাছে, তাহলে সেই বিলটা রাষ্ট্রপতিকে দেখানোর জন্য সংরক্ষণ করে রাখতে পারে সে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল স্বেচ্ছাধীন ক্ষমতা। এটাও কিন্তু টুমাক্সে আসতে পারে যে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা কি। এবার দেখো যে একটা প্রশ্ন এসে যায় যে একই ব্যক্তি কি 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন? তার উত্তর হবে হ্যাঁ। ঠিক আছে, একজন ব্যক্তি তিনি ধরো পশ্চিমবঙ্গেরও রাজ্যপাল এবং অন্য একটা রাজ্যেরও রাজ্যপাল, এমন কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে লিখবে সম্ভব। তাহলে এখন যদি বলো তোমরা একটা উদাহরণ কি, কোন কোন 2টি রাজ্যের একজনই রাজ্যপাল আছেন? তাহলে উদাহরণ বললে বলা যায় মণিপুর আর নাগাল্যান্ড। এই যে 2টি রাজ্য আছে, এই 2টি রাজ্যের একজনই কিন্তু রাজ্যপাল আছেন। তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, ঠিক আছে, যে তোমরা এই মণিপুরের রাজ্যপালের নামটা কমেন্ট বক্সে লিখে জানাবে। ঠিক আছে, মণিপুরের রাজ্যপালের নাম যা, এই নাগাল্যান্ডের রাজ্যপালের নাম তাই। ঠিক আছে, এর জন্য এটা একটা কোশ্চেন আসতে পারে এইভাবে যে একই ব্যক্তি কি 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন? তাহলে উত্তর হবে হ্যাঁ। তাহলে এই হয়ে গেল কিছু ছোট ছোট প্রশ্ন আলোচনা। এবার দেখব যে এই রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী। এখন দেখো যে এই রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আমি 5টি পয়েন্টে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা। তাহলে প্রথম শাসন সংক্রান্ত ক্ষমতা হচ্ছে যে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিযুক্ত করেন বা নিয়োগ করে থাকেন। দেখো প্রত্যেক 5 বছর অন্তর অন্তর বিধানসভা নির্বাচন হয়। যেমন লোকসভা নির্বাচনের ফলে প্রধানমন্ত্রীকে নির্বাচিত করা হয়, অর্থাৎ প্রধানমন্ত্রীকে নিয়োগ করা হয়, ঠিক তেমন বিধানসভা নির্বাচনে কিন্তু মুখ্যমন্ত্রীকে নিয়োগ করা হয়। ঠিক আছে, কেন্দ্রের ক্ষেত্রে লোকসভা নির্বাচনে লোকসভা যে নির্বাচন হয় প্রত্যেক 5 বছর অন্তর অন্তর, সেখানে লোকসভা নির্বাচনের পরেই প্রধানমন্ত্রীকে অর্থাৎ পিএমকে নির্বাচিত করা হয়। ঠিক আছে, অর্থাৎ লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন। কিন্তু বিধানসভার যখন নির্বাচন হয়, লোকসভা নির্বাচন তো সারা দেশ জুড়ে হয়, আর বিধানসভা নির্বাচন কিন্তু রাজ্যে হয়। রাজ্যের আইনসভার নামই হচ্ছে বিধানসভা। তাহলে এই বিধানসভার নির্বাচন 2026-এ আসে কিন্তু। ঠিক আছে, 2026-এ কিন্তু বিধানসভা নির্বাচন আছে পশ্চিমবঙ্গে। তাহলে তখন মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন বিধানসভা। কিন্তু বিধানসভা নির্বাচনের পরে মুখ্যমন্ত্রীকে কিন্তু আমরা ডাইরেক্ট নির্বাচন করি না, আমরা এমএলএদেরকে নির্বাচিত করি। এমএলএ আমাদের এলাকার যে এমএলএ আছে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ যাদেরকে এমএলএকে বাংলায় বলে বিধায়ক। তাহলে আমরা শুধু এই বিধায়কদের আমাদের এলাকা থেকে ভোট দিয়ে পাঠাবো। তারপর সেখানের মধ্যে যেই আর কি বলতে পারো যে যেই দলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে, সেই দলের যে নেতা বা নেত্রী থাকবেন তাকেই মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করবেন কে? রাজ্যপাল। যেমন কেন্দ্রের ক্ষেত্রে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন, ঠিক তেমনই বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন বা আর কি নিয়োগ করেন। হয়ে গেল, এটা হলো একটা ক্ষমতা। তারপরে যখন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে গেলেন, নিয়োগ হয়ে গেলেন, মুখ্যমন্ত্রীর পরামর্শে তার যে মন্ত্রী পরিষদের যে মন্ত্রীরা থাকবে
তাদেরকে নিয়োগ করে থাকেন এই রাজ্যপাল। ঠিক আছে। আর তাছাড়াও যদি শাসন সংক্রান্ত আরেকটা ক্ষমতা আছে যে এমন যদি পরিস্থিতি সৃষ্টি হয় যে সেই রাজ্যের মধ্যে সংবিধান অনুযায়ী প্রশাসনকে চালানো যাচ্ছে না, তাহলে রাজ্যপাল তখন কি করতে পারে যে রাষ্ট্রপতিকে 356 নং ধারা অনুযায়ী নির্দেশ দিতে পারে যে প্রেসিডেন্ট রুল জারি করার জন্য। তোমরা জানো যে রাষ্ট্রপতির 3টি জরুরি অবস্থা আর কি ঘোষণা করার ক্ষমতা রয়েছে। 352 নম্বর ধারা, 356 নম্বর ধারা আর 360 নম্বর ধারা। 352তে জাতীয় জরুরি অবস্থা, 356তে আর কি রাজ্যের জরুরি অবস্থা বা রাজ্যে অচলাবস্থাজনিত জরুরি অবস্থা, আর হচ্ছে 360-এ আর্থিক জরুরি অবস্থা। তাহলে রাজ্যপাল কিন্তু এই ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রতিবেদন পাঠাতে পারে। নেক্সট হচ্ছে আইন সংক্রান্ত ক্ষমতা। তাহলে আইন সংক্রান্ত কী কী ক্ষমতা আছে রাজ্যপালের? যে আইন সংক্রান্ত প্রথম ক্ষমতাই হচ্ছে যে রাজ্যের আইনসভায়, দেখো রাজ্যের আইনসভায় কি হয়, রাজ্যের আইনসভাতে আইন তৈরি হয়। যেমন কেন্দ্রীয় যে আইনসভা তার নাম হচ্ছে পার্লামেন্ট, আর এই পার্লামেন্টের দুটা কক্ষ, একটা হচ্ছে লোকসভা একটা রাজ্যসভা। তাহলে সেখানে আইন তৈরি হয় কেন্দ্রে। কিন্তু প্রত্যেকটা রাজ্যেও কিন্তু আইনসভা আছে, আর সেই রাজ্যের মধ্যে যে আইনসভা থাকে সেটার নাম বিধানসভা। আর কোনো কোনো রাজ্যের মধ্যে বিধানসভা এবং বিধান পরিষদ দুটা কক্ষ থাকে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আইনসভার একটাই কক্ষ, সেটা হচ্ছে বিধানসভা। তাহলে এই বিধানসভায় কী হয়, আইন তৈরি হয়, আমাদের রাজ্যের জন্য আইন তৈরি হয় এই বিধানসভায়। তাহলে এই বিধানসভায় আইন কীভাবে তৈরি হয় একটু বলে দিচ্ছি। প্রথমে বিধানসভার মধ্যে বিধানসভার যে সদস্যরা থাকে, বিধানসভার সদস্যদের কি বলা হয়, বিধায়ক বা এমএলএ বলা হয়। ঠিক আছে। তাহলে তারা কোনো একটা বিল উত্থাপন করলো, বিল কি, বিল হচ্ছে আইনের খসড়া রূপকেই বিল বলা হয়। তাহলে সেই বিলটা প্রথমে বিধানসভায় উত্থাপিত হলো। এখন বিধানসভায় যদি সেই বিলটা পাশ হয়ে যায়, তখন সেই বিলটা যায় এই রাজ্যপালের কাছে। রাজ্যপাল যখন সেটাতে স্বাক্ষর করে দেয়, সাইন করে দেয়, তখন সেটা বিলটা আইনে রূপান্তরিত হয়ে যায়। বোঝা গেল রাজ্যের মধ্যে কীভাবে আইন তৈরি হয়। রাজ্যের যে আইনসভা তার নাম বিধানসভা, বিধানসভার কোনো একজন সদস্য একটা বিল উত্থাপন করলো, উত্থাপনের পর বিলটা যদি পাশ হয়ে যায় এই কক্ষে, তখন সেটা রাজ্যপালের কাছে যায়, রাজ্যপাল স্বাক্ষর করলে বিলটা আইনে রূপান্তরিত হয়ে যায়। কেন্দ্রের ক্ষেত্রেও সেম, কেন্দ্রে দুটা কক্ষ, লোকসভায় যদি কোনো একজন সদস্য বিলটি উত্থাপন করে, ঠিক আছে, লোকসভা আর রাজ্যসভা, লোকসভায় যদি কোনো একটা বিল উত্থাপিত হয় বা রাজ্যসভায় যদি কোনো একটা বিল উত্থাপিত হয়, যেই কক্ষে উত্থাপিত হলো এই কক্ষে যদি পাশ হয়ে যায় তখন সেটা এই কক্ষে যাবে, এই কক্ষেও যখন পাশ হয়ে যাবে তখন সেটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি যদি স্বাক্ষর করে দেয় তখন সেটা আইনে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এইভাবে কেন্দ্রে আইন তৈরি হয় আর রাজ্যে এভাবে আইন তৈরি হয়। ঠিক আছে। তাহলে সেই আইন তৈরির ক্ষেত্রে কিন্তু রাজ্যপালের ভূমিকা অনেকটা, কারণ রাজ্যপাল যদি সেখানে স্বাক্ষর না করে তাহলে সেই বিলটা আইনে রূপান্তরিতই হবে না। তাহলে আইন সংক্রান্ত এই ক্ষমতাটা আছে। তাছাড়াও রাজ্যপাল কি করতে পারে যে বিধানসভা অর্থাৎ রাজ্যের আইনসভা বন্ধ থাকাকালীন তিনি কিন্তু কি জারি করতে পারেন, অধ্যাদেশ, অধ্যাদেশ বা অর্ডিন্যান্স, এটাকে ইংরেজিতে বলা হয় অর্ডিন্যান্স। তাহলে রাষ্ট্রপতিও কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারেন। রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারেন, যখন কেন্দ্রের যে আইনসভা অর্থাৎ পার্লামেন্টের যে অধিবেশন যখন বন্ধ থাকবে, সেই পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স অর্থাৎ অধ্যাদেশ জারি করতে পারে, সেটা একটা আইনই ধরতে পারো। ঠিক তেমন রাজ্যের মধ্যেও রাজ্যপাল তার ক্ষমতা আছে অধ্যাদেশ জারি করার। কখন, যখন রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভা যখন বন্ধ থাকবে, যখন বিধানসভার অধিবেশন বন্ধ থাকবে তখন রাজ্যপাল এই অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারে, মানে একটা আইনের মতোই ধরতে পারো। ঠিক আছে। অধ্যাদেশ মানে একটা খুব জরুরি পরিস্থিতি সৃষ্টি হলো, যা আইন তৈরি করতেই হবে, আর যেহেতু বিধানসভার অধিবেশন চলছে না, বিধানসভা বন্ধ, তাহলে আইনটা কীভাবে তৈরি হবে, তার জন্য রাজ্যপাল আইনটা তৈরি করে দেয়, আর সেটাই হচ্ছে অধ্যাদেশ। বোঝা গেল। আর এই অধ্যাদেশটা কত নং আর্টিকেলে বলা আছে, তাহলে রাজ্যপালের যে অধ্যাদেশ জারির ক্ষমতা সেটা কিন্তু মনে রাখবে 213 নম্বর আর্টিকেলে। ঠিক আছে। আর রাষ্ট্রপতির যে এই যে অধ্যাদেশ জারি ক্ষমতা সেটা হচ্ছে 123 নম্বর আর্টিকেলে দেওয়া আছে। বোঝা গেল। তাহলে রাজ্যপালের অধ্যাদেশ জারির ক্ষমতা অর্থাৎ অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা 213 নম্বর আর্টিকেলে দেওয়া আছে। আর আমাদের যে রাষ্ট্রপতি আছে তিনি যে অধ্যাদেশ জারি করতে পারেন সেটা আর্টিকেল নম্বর 123 এখানে বলা আছে। হয়ে গেল। এবার দেখো যে অর্থ সংক্রান্ত ক্ষমতা। অর্থ সংক্রান্ত কী ক্ষমতা আছে রাজ্যপালের, যে প্রতি বছর আর কি বাজেট পেশ হয় কিন্তু আইনসভাতে, বিধানসভাতে। রাজ্যের ক্ষেত্রে
রাজ্যের ক্ষেত্রেও 5 বছর অন্তর অন্তর আর কি প্রত্যেক বছরই কিন্তু 5 বছর না, প্রত্যেক বছরই কিন্তু বাজেট পেশ হয়। বাজেট কি? যে বাজেট বলতে গেলে আর কি আমাদের যে রাজ্যটা, সেই রাজ্যটা পরবর্তী 1 বছরে কোথায় কত টাকা খরচ করবে এবং কোথা থেকে টাকা আসবে, সেটাই হচ্ছে তার যে হিসাবের যে একটা নথি, সেটাই হচ্ছে বাজেট। বুঝা গেল? আমাদের রাজ্যের মধ্যে রাজ্য সরকারের কাছে কোথা থেকে টাকা আসবে আর সেই টাকাটা কোথায় খরচ করা হবে, তার যে হিসাব, সেটাই হচ্ছে বাজেট। সেই বাজেট প্রত্যেক বছর উত্থাপন করা হয় বিধানসভায়, রাজ্যের ক্ষেত্রে বিধানসভায়। তাহলে সেই বাজেট উত্থাপনের জন্য বিধানসভায় কিন্তু কি দরকার? যে রাজ্যপালের অনুমতি প্রয়োজন। রাজ্যপালের অনুমতি ব্যতিরেক আর কি বিধানসভার মধ্যে বাজেট উত্থাপন করা কিন্তু যায় না। এছাড়াও যে অর্থ বিল আছে, মানি বিল, খুব ইম্পর্টেন্ট মানি বিল, সেই অর্থ বিলও কিন্তু রাজ্যপালের অনুমতি ছাড়া বিধানসভায় উত্থাপন করা যায় না। রাজ্যপাল রাজ্যের ক্ষেত্রে আর রাষ্ট্রপতি কেন্দ্রের ক্ষেত্রে দুজন কিন্তু একই প্রায়। রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল নিয়মতান্ত্রিক শাসক আর কেন্দ্রে রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসক। রাজ্যের মধ্যে রাজ্যপালও অধ্যাদেশ জারি করতে পারে 213 নম্বর ধারা অনুযায়ী, আর কেন্দ্রে রাষ্ট্রপতি 123 নম্বর আর্টিকেলের দ্বারা অধ্যাদেশ জারি করতে পারে। তারপরে রাষ্ট্রপতির অনুমোদন অনুযায়ী কিন্তু অর্থ বিল পার্লামেন্টে পেশ হয়, আর রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন ক্রমেই আর কি রাজ্যের যে আইনসভা বিধানসভা এখানে অর্থ বিল পেশ হয় এবং বাজেট পেশ হয়। ঠিক তেমন কেন্দ্রেও বাজেট পেশ করতে গেলে বা অর্থ বিল পেশ করতে গেলে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। বোঝা গেল? নেক্সট হচ্ছে যে বিচার সংক্রান্ত ক্ষমতা। তাহলে বিচার সংক্রান্ত কী কী ক্ষমতা ভোগ করে রাজ্যপাল? তাহলে আমাদের রাজ্যের মধ্যে যে হাইকোর্টের বিচারপতি থাকে, সেই বিচারপতিদের নিয়োগ করার ক্ষেত্রে কিন্তু নিয়োগ তো রাষ্ট্রপতি করেন। হাইকোর্টের যে বিচারপতি আছে সেই বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন, কিন্তু রাজ্যপালের পরামর্শে। রাজ্যপালের সঙ্গে রাষ্ট্রপতি পরামর্শ করবে, তারপরে রাষ্ট্রপতি আমাদের রাজ্যের যে হাইকোর্ট থাকে সেখানে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করবেন। এটা হয়ে গেল রাজ্যপালের একটা বিচার সংক্রান্ত ক্ষমতা। এছাড়াও রাজ্যপাল কি করতে পারেন? যে কোনো একজন ব্যক্তি, আদালত দ্বারা যদি কোনো একজন ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়, তাহলে সেই দণ্ডকে আর কি রাজ্যপাল বলতে পারো স্থগিত করতে পারে, সেই দণ্ডটাকে হ্রাস করতে পারবে, সেই দণ্ড পরিবর্তন করতে পারবে। কিন্তু যদি আদালত কোনো একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, সেই মৃত্যুদণ্ডকে কিন্তু রাজ্যপালের ক্ষমা করার কোনো ক্ষমতা নেই। এমনি অন্য কি যদি দণ্ড দেয় তাহলে সেটা হ্রাস করার, পরিবর্তন করার ক্ষমতা আছে রাজ্যপালের, কিন্তু যদি কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে কিন্তু ক্ষমা করার ক্ষমতা রাজ্যপালের নেই। নেক্সট হচ্ছে যে স্বেচ্ছাধীন ক্ষমতা। আর স্বেচ্ছাধীন ক্ষমতা আগেই আলোচনা করলাম যে স্বেচ্ছাধীন ক্ষমতা কি রাজ্যপালের? যে প্রত্যেকটা রাজ্যেই রাজ্যপাল কি সাধারণত মুখ্যমন্ত্রী এবং তার যে মন্ত্রী পরিষদ তাদের কথা অনুযায়ী কিন্তু, অর্থাৎ তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু রাজ্যপাল চলে। কিন্তু রাজ্যপালের কিছু বিশেষ স্বেচ্ছাধীন ক্ষমতা আছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের পরামর্শ ছাড়া সে কিছু কার্য সম্পাদন করতে পারে। তাহলে সেই যে রাজ্যপালের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের পরামর্শ ছাড়া নিজের স্বেচ্ছায় যে কার্য সম্পাদন করার ক্ষমতা, সেটাই হচ্ছে স্বেচ্ছাধীন ক্ষমতা। যেমন কি রাষ্ট্রপতি যদি রাজ্যপালকে দায়িত্ব দেন যে এই কেন্দ্রশাসিত অঞ্চলের দায়িত্ব তোমার প্রশাসন চালানোর, তাহলে কিন্তু রাজ্যপাল সেই দায়িত্ব স্বাধীনভাবে নিজে পরিচালনা করবেন, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ এখানে ইন্টারফেয়ার করবে না। বোঝা গেল? তাছাড়া যদি এমন মনে হয় যে রাজ্যের মধ্যে আর কি আগেই বলেছিলাম, আবার বলছি, যে রাজ্যের মধ্যে যদি এমন সৃষ্টি হয় পরিস্থিতি যে সংবিধান অনুযায়ী রাজ্যটা চালানো যাচ্ছে না, তখন সাংবিধানিক অচলাবস্থাজনিত কারণে 356 নং ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির কাছে তিনি প্রতিবেদন পাঠাতে পারেন। তো এ হয়ে গেল স্বেচ্ছাধীন ক্ষমতা। ঠিক আছে? তাহলে এর যে নোটটা এটা কিন্তু আমি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তাহলে এর পরের ক্লাসে আমরা আলোচনা করব কি? মুখ্যমন্ত্রী সম্পর্কে। ঠিক আছে? আজকে রাজ্যপাল হয়ে গেল, নেক্সট দিন মুখ্যমন্ত্রী, তারপরের দিন স্থায়ী কার্যনির্বাহী হিসেবে আর কি আমলাতন্ত্র, আর তারপরেই তোমাদের আর কি শাসন বিভাগটা শেষ হয়ে যাবে, তারপরে আইন বিভাগটা শুরু করব। ঠিক আছে? তাহলে এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।